আসসালামু আলাইকুম। সরকারি সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রোজি পারভিন, প্রভাষক, বাংলা বিভাগ। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো। বিগত কয়েকটি ক্লাসে আমি তোমাদের বাংলা বানানের বিভিন্ন নিয়ম পড়িয়েছি। তোমরা ইতিপূর্বে জেনেছ যে বাংলা বানান থেকে তোমাদের পরীক্ষায় যেটা থাকে সেটা হলো তোমাদের 5 নম্বর থাকে। বাংলা বানানে দুটি অপশন থাকে, ক এবং খ। ক নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে নিয়ম সম্পর্কে লিখতে হয়, যে বাংলা বানানের যে কোনো 5টা নিয়ম, তাতে যেরকম তৎসম শব্দের নিয়ম থাকতে পারে, অতৎসম শব্দ বা নত্যবিধান, সত্যবিধান, ইকার, আকার, এরকম উল্লেখ করা থাকবে যে বাংলা বানানের বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের তৎসম শব্দের 5টি নিয়ম লেখো, বা নত্যবিধান কাকে বলে, নত্যবিধানের 5টি নিয়ম লেখো। এখানে 5টি নিয়মের জন্য তোমার কি করতে হবে, 5টি নিয়ম লিখতে হবে এবং সাথে উদাহরণ লিখতে হবে। সেটি শুদ্ধ হলে তুমি 5 নম্বর পাবে। আর অথবা যে খ থাকে সেখানে থাকে তোমার 8টি অশুদ্ধ বানান লেখা থাকে, সেখান থেকে তোমাকে 5টি শুদ্ধ বানান লিখতে হবে। তোমরা সেখানে খ নম্বর দিয়ে অশুদ্ধ বানান লিখে দাগ দিয়ে সেখানে নিচে বানানগুলি লিখবে, ডানে কি করবে, শুদ্ধ বানান লিখে দাগ দিয়ে অশুদ্ধ শব্দের যে শব্দটি তার ঠিক সামনেই তোমরা শুদ্ধ বানানটি লিখবে। তোমরা যদি বাংলা বানানের নিয়মগুলি ভালোভাবে রপ্ত করো তাহলে তোমাদের এখান থেকে উত্তর করা খুব সহজ হবে। কারণ ক নম্বরে যে 5টি নিয়ম লেখা থাকে সেখানে তোমাদের সময়ের ব্যাপার আছে, সময় নষ্ট হয়। দেখা যায় অনেক সময় তোমাদের হুবহু নিয়মটা মনে থাকে না, বা তোমরা অনেক সময় উদাহরণ লিখতে ভুলে যাও। সেক্ষেত্রে তোমাদের জন্য 5-এ 5 পা কঠিন হয়ে পড়ে। কিন্তু নিয়মগুলো জানা থাকলে তোমার সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে 5-এ 5 পাওয়া সহজ যদি তুমি শুদ্ধ লিখতে পারো। কারণ আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানে যদি তোমার সে বানানগুলো জানা থাকে তাহলে তোমার 5 নম্বর 5টি বানান লিখতে হয়তো বা 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আজ আমি তোমাদের সে যে খ নম্বরের যে বাংলা অশুদ্ধ বানান সেটা থেকে কিভাবে যে শুদ্ধ করে তোমরা লিখবে সে বিষয়গুলো দেখিয়ে দেব। আমি বোর্ডে কিছু শব্দ লিখব এবং তোমরা সেগুলো একটু চিন্তা করবে। পরবর্তীতে আমি আবার সেগুলো শুদ্ধ বানান বোর্ডে লিখে দেব। চলো শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই খাতা খোলো এবং আমি বোর্ডে বানানগুলো লিখছি, তোমরাও খাতা বানানগুলি তুলে নাও। তোমরা খেয়াল করো আমি বোর্ডে কতগুলো অশুদ্ধ বানান লিখেছি। তোমরা এগুলো খাতায় তোলো এবং প্রত্যেকে চিন্তা করো যে এ থেকে শুদ্ধ বানানটি কি হবে এবং আমরা কি লিখব। প্রথম যে শব্দটি রয়েছে এখানে আছে রামায়ণ। এখন আমাদের জানতে হবে যে এখানে অশুদ্ধ কি রয়েছে, কোন বর্ণটিতে ভুল লেখা রয়েছে। বাংলা আমরা যে নিয়ম পড়েছি সেখানে আমরা দেখেছিলাম যে প্র, পরা, অপর, নর, নার ইত্যাদি যদি থাকে এবং এর পরে যদি উত্তর শব্দটি থাকে তাহলে প্র, পরা এর সঙ্গে উত্তর যুক্ত হলে কি হবে, সেখানের যে শব্দের যে নটি থাকে
সে নটি দন্তস না হয়ে মূর্ধন্যস হবে। যেমন রাম এর সঙ্গে যখন আমরা আয়ন যুক্ত করব তখন যে রামায়ণ শব্দটি হবে এটি কি হবে, এটি অবশ্যই মূর্ধন্য ন হবে। তাহলে আমরা এখানে কি জানলাম যে রামায়ণ বানানে কি হবে, মূর্ধন্য ন হবে, দন্ত ন হবে না। অপরাহ্ন, আমরা এই অহ্ন দিয়ে বাংলা ভাষায় অনেক শব্দ লিখে থাকি, অপরাহ্ন, মধ্যাহ্ন, পূর্বাহ্ন, সায়াহ্ন ইত্যাদি, এবং বাংলা বানানে অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন এ থেকে প্রায়শই বিভিন্ন বোর্ডে এসে থাকে। আমাদের জানতে হবে যে অপরাহ্ন, পূর্বাহ্ন এখানে কোন ন আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা কি জানব যে প্র, পর, অপর, পূর্ব এর পরে যদি অহ্ন শব্দ থাকে তাহলে সেই অহ্নের যে ন সেটি অবশ্যই মূর্ধন্য ন ব্যবহার করব। প্র, পর, অপর, পর এর পরে অহ্ন থাকলে অহ্নের যে নটি সেটি অবশ্যই কি হবে, মূর্ধন্য ন হবে। আমরা অহ্ন শব্দের অর্থ হচ্ছে দিবস বা দিন, আমরা জানি। অহ্ন শব্দ যখন আমরা লিখব তখন সেখানে কিভাবে লিখব, প্রথমত খেয়াল করো, অহ্ন শব্দ আমরা যখন লিখি তখন আমরা এভাবে লিখব। আমাদের আর একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে আমরা অ এর সঙ্গে যে নটি লিখলাম, এই যে ন এটি দন্ত ন না মূর্ধন্য ন এটা আমাদের জানতে হবে। তোমরা প্রত্যেকেই খেয়াল করবে, হয়ের পাশে যদি এভাবে থাকে এটি হচ্ছে দন্ত ন, আর যদি আমরা নিচে এভাবে লিখি এটি লিখব মূর্ধন্য ন। যদি আমরা শুধুমাত্র অহ্ন শব্দ লিখে থাকি তাহলে হয়ের সঙ্গে দন্ত ন ব্যবহৃত হবে, কিন্তু বাংলা বানানের যে নিয়ম রয়েছে প্র, পরা, অপর এর পরে অহ্ন শব্দ যখন যুক্ত হবে তখন এই অহ্নের নটা দন্ত ন না হয়ে মূর্ধন্য ন হবে। তাহলে আমরা এখন কি করব, অহ্ন বানানে সাধারণত আমরা কি লিখে থাকি, এটা লিখে থাকি। এখন ওই যে নিয়মের বাংলা বানানের নিয়মের সঙ্গে যখন অপরের সঙ্গে অপর যোগ অহ্ন এরকম যখন হবে তখন শুদ্ধ বানানটি আমাকে লিখতে হবে অপরাহ্ন। এখন তোমাদের যে আরেকটা বিষয় বলেছে এটা মাথায় রেখে নাও যে এই নটা কিন্তু কোনটা, মূর্ধন্য ন, আর এই নটা কিন্তু দন্ত ন। তাহলে আমরা কি শিখলাম যে আমরা জানি অহ্ন বানানে দন্ত ন, কিন্তু যখন প্র, পরা, অপর এর সঙ্গে পূর্ব এর সঙ্গে যখন অহ্ন যুক্ত হবে তখন অপরাহ্ন বানানের দন্ত ন পরিবর্তিত হয়ে মূর্ধন্য ন হবে। ঠিক সেরকম যদি আমি পূর্বাহ্ন বানানটি লিখি তাহলে দেখো কি হবে, পূর্বাহ্ন পরীক্ষা যখন আমার কোশ্চেনে থাকবে ভুল বানানটা এভাবে থাকবে, কারণ এখানে এটা রয়েছে দন্ত ন, কিন্তু আমার যে নিয়ম প্র, পরা, অপর, পূর্ব এর পরের অহ্নটা কি হবে, মূর্ধন্য ন হবে। তাহলে এখানে রয়েছে দন্ত ন, যখন আমরা পূর্বর সঙ্গে পূর্ব যোগ অহ্ন এটা যখন লিখব তখন যে পূর্বাহ্ন বানানটা লিখব সে এখানে কি হবে, এই যে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। কিন্তু খেয়াল করো অপরাহ্ন আর পূর্বাহ্ন এক্ষেত্রে মূর্ধন্য ন বসে। পরীক্ষায় যদি মধ্যাহ্ন শব্দটি আসে তাহলে আমরা কি লিখব, মধ্যাহ্ন। আমরা খেয়াল করি মধ্যাহ্ন বানানটি যখন পরীক্ষায় তোমার কোশ্চেনে থাকতে পারে এভাবে থাকতে পারে, কারণ যেহেতু আমাদের ডিরেকশনে থাকবে শুদ্ধ করে লিখতে হবে, তাহলে কোশ্চেনে ভুলটাই থাকবে। ভুলটা থাকলে এভাবে থাকার কথা, মধ্যাহ্ন বানান শুদ্ধ করে যখন আমরা লিখব তখন আমরা কি করব, তখন এভাবে লিখব, কারণ অপরাহ্ন পূর্বাহ্ন নিয়মে রয়েছে পরপরা, অপর, পূর্ব এর পরে অহ্ন থাকলে মূর্ধন্য বসবে, কিন্তু মধ্য এরপরে অহ্ন থাকলে কি বসবে সেটা কিন্তু নিয়মের মধ্যে নাই। সুতরাং মধ্য শব্দের পরে অহ্ন থাকলে সেখানে অহ্নের নটা দন্ত ন হবে, এজন্য আমরা এই নটা পাশে লিখব। আর আমরা আর একটা জিনিস খেয়াল রাখবো যে হয়ের পাশের যে ন সেটা অবশ্যই দন্ত ন, হয়ের নিচের যে ন এটা অবশ্যই মূর্ধন্য ন। আচ্ছা, তাহলে অপরাহ্ন বানানটা আমি এখানটা লিখে রাখি, অপরাহ্ন ঠিক সেরকম কি হবে, পূর্বাহ্ন বানানে ঠিক এরকম হবে।
আর মধ্যাহ্ন বানানটা এরকম হবে, সায়াহ্ন বানানটা কি হবে, এরকম হবে। পূর্বাহ্ন, অপরাহ্ন দিনের অপর ভাগ, পূর্বাহ্ন দিনের পূর্বভাগ, মধ্যাহ্ন দিনের মধ্যভাগ, সায়াহ্ন সন্ধ্যার সময়টা। আচ্ছা, তাহলে অপরাহ্ন পূর্বাহ্নতে মূর্ধন্য হবে, মধ্যাহ্ন সায়াহ্নতে দন্তন হবে। ক্লিয়ার? এরপরে একটি শব্দ রয়েছে বন্টন। এখন আমরা এখানে শব্দটি দেখে খেয়াল করব যে এখানে ভুল কি রয়েছে। ভুল থাকতে পারে এখানে যে টয়ের সঙ্গে যে ন রয়েছে এটি এখানে অশুদ্ধ রয়েছে, এটি আছে দন্ত ন। কিন্তু আমরা যে নত্যবিধানের নিয়ম পড়েছি সেখানে আমরা পড়েছি যে তৎসম শব্দে ট, ঠ, ড, ঢ এর সঙ্গে যে নটি যুক্ত অবস্থা থাকবে সেই নটি অবশ্যই মূর্ধন্য ন হবে। তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা দেখি যে এই যে নটি রয়েছে এটা দন্ত ন রয়েছে, তাহলে ট, ঠ, ড, ঢ এর সঙ্গে যুক্ত থাকলে এই নটি কি হবে, মূর্ধন্য ন হবে। তাহলে কি হবে বানানটা, বন্টন। এটা কিন্তু দন্ত ন হবে, যেহেতু আমাদের নিয়মের মধ্যে ট, ঠ, ড এর সঙ্গে যে ন থাকবে সেটি মূর্ধন্য ন হবে, সেই হিসাবে এখানে মূর্ধন্য ন লিখতে হবে। এরপরে যে শব্দটি রয়েছে কাণ্ড। আমরা এখন জানি যে নত্যবিধানে বন্টনের একই নিয়ম, কাণ্ড, ঘণ্টা, হ্যাঁ, বন্টন একই রকমের নিয়ম। তাহলে কাণ্ড তো কি হবে, ট, ঠ, ড এর সঙ্গে যে নটি থাকবে তৎসম শব্দ সেটি কি হবে, মূর্ধন্য ন হবে। তাহলে কাণ্ডের ন এখানে কি ভুল রয়েছে, এখানে কা কি হবে, মূর্ধন্য ড হবে, কাণ্ড। আচ্ছা, এবার দেখি পরের শব্দটি রয়েছে স্টোর। স্টোর বানানে আমাদের এখানে কি লিখেছি আমি, মূর্ধন্য ষ টয়কার র, স্টোর। কিন্তু আমরা জানি যে ইংরেজি শব্দে কি হয়, বিদেশি শব্দে যে শটি সেটি কি হবে, দন্ত স হবে, মূর্ধন্য ষ হবে না। কারণ মূর্ধন্য ষর যে নিয়মটা এটা তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, অতৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে স্টোর বানানে আমরা কি করব, আমরা অবশ্যই দন্ত স লিখব, যেহেতু তৎসম শব্দ নয়, বিদেশি শব্দ, ইংরেজি শব্দ। সুতরাং এখানে সেই মূর্ধন্য ষ এর যে নিয়ম সেটি প্রযোজ্য হবে না, এখানে আমরা কি করব, দন্ত স লিখব। তাহলে শুদ্ধ বানানটি কি লিখব, দন্ত স টয়কার র, স্টোর। আচ্ছা, নেক্সট যে শব্দটি রয়েছে স্টেশন। স্টেশন, স্টোর, স্টেডিয়াম, ফটোস্ট্যাট, হ্যাঁ, এই সব শব্দের ক্ষেত্রে আমরা একই নিয়ম ফলো করব যে এটি তৎসম শব্দ নয়, ইংরেজি শব্দ। এসব শব্দে কি হবে, দন্ত স ব্যবহৃত হবে। তাহলে সেই হিসাবে কি হবে, এটা দন্ত স টয়কার, তাহলে বস ন, স্টেশন। ঠিক একই রকম কি হবে, ফটোস্ট্যাট, তারপরে রয়েছে মুমূর্ষ। আমরা মুমূর্ষ যে মৃত্যুর আগ মুহূর্তে মানুষের যে অবস্থা সেটা, কিন্তু এই শব্দটিকে আমরা ভুল বলে থাকি মুমূর্ষ। শব্দটির শুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষু। তাহলে বানানটি আমরা কি লিখব, ময় রস্যু, ময় দীর্ঘ, মূর্ধন্য ষ রেপ, রস্যুকার, মুমূর্ষু। তোমরা আমার সঙ্গে সঙ্গে এই বানানগুলো খাতায় তুলবে, কারণ আমার লেখা কিছু শব্দ লেখা শেষ হয়ে গেলে আমি মুছে পরবর্তীতে আবার কিছু নতুন শব্দ লিখব বোর্ডে। আচ্ছা, এখানে 5টি শব্দ লিখেছি, তোমরা শব্দগুলো খেয়াল করো। অনুষঙ্গ। আমরা জানি যে সঙ্গ বানানে দন্ত স ও গ, কিন্তু বানানের যে নিয়ম রয়েছে সেখানে রয়েছে
ই কারান্ত উ কারান্ত উপসর্গের পর সদ, সিচ, শ্বেত, নিচ এরকম কিছু ধাতু থাকলে তারপরে যে শটি হবে সেটি দন্তস না হয়ে মূর্ধন্য স হবে। তাহলে এই যে উপসর্গটি রয়েছে এটি হচ্ছে উ কারান্ত, অ নয় রস্যকার, এটি হচ্ছে কি উ কারান্ত উপসর্গ। তাহলে ই কারান্ত উপসর্গের পর ই কারান্ত উ কারান্ত উপসর্গের পর সদ, সিচ, শ্বেত ইত্যাদি যদি সদ ইত্যাদি ধাতু থাকলে তারপরের যে স সেটি কি হবে মূর্ধন্য স হবে। তাহলে সেই হিসাবে অনুষঙ্গ যখন লিখব তখন কি হবে মূর্ধন্য স হবে, এটি আর দন্তস থাকবে না। ঠিক সেরকম এখানে অনুষ্ঠান যে বানানটি অনু এর সঙ্গে কি হয়েছে স্থা, অনু কোনো স্থানে কোনো কিছু অনুষ্ঠিত হওয়া হচ্ছে অনুষ্ঠান, তাহলে এখানে ধাতুটি রয়েছে স্থা ধাতু। ঠিক এখানের যে নিয়মটি সেই নিয়মই হচ্ছে এখানে ইকারান্ত উকারান্তের পর সৎ, সস, শ্বেত, স্থা ইত্যাদি ধাতু যদি থাকে তাহলে সেখানের যে দন্তসা থাকবে সেটি পরিবর্তিত হয়ে মূর্ধন্যসা হয়ে যাবে। তাহলে কি হবে যখন আমরা স্থান লিখব তখন আমরা দন্তসা লিখব, কিন্তু যখন আমরা এই অনুষ্ঠান লিখব তখন কি হবে এই দন্তসাটি পরিবর্তিত হয়ে এখানে মূর্ধন্যসা বসবে। এরপরে দেখো ধূলিসাৎ, এখানে যে বানানটি ভুল রয়েছে কি আছে এখানে ভুল বানানে এখানে জফলা রয়েছে, তাহলে সেই হিসেবে ভুল উচ্চারণ করা হয় ধূলিসাৎ, কিন্তু শব্দটি মূলত ধূলিসাৎ নয়, শব্দের শুদ্ধ বানানটি হচ্ছে ধূলিসাৎ। কারণ সাত এর পরে এই যে সাত, তাহলে এখানে কি ভুল রয়েছে আমাদের এখানে একটি জফলা যুক্ত রয়েছে, তাহলে আমাদের শুদ্ধ বানানটি কি হবে ধূলিসাৎ। এই যে সাত প্রত্যয় এখানের যে সাতের যে সটা সেটা কি হবে দন্তস হবে, আর এখানে জফলাটা হবে না। এরপরে রয়েছে অঙ্ক, অঙ্ক বানানটা অ অনুস্বর ক, এটি একটি ভুল বানান, এটি শুদ্ধ বানান কি হবে অ ও ক, অ অ ও ক অঙ্ক। এরপর রয়েছে অদ্যবোধি, অদ্যবোধি এটি একটি ভুল বানান, এটি শুদ্ধ হচ্ছে কি অদ্যাবোধি, অদ্যাবোধি। তোমরা খাতায় খুব তাড়াতাড়ি তুলে ফেলো অনুষঙ্গ, অনুষ্ঠান, ধূলিসাৎ, অঙ্ক, অদ্যাবোধি খুব তাড়াতাড়ি তুলে ফেলো, আমি মুছে ফেলবো। অদৃষ্ট, অদৃষ্ট, অপাংক্তেয়, অক্ষুণ্ণ, অক্ষুণ্ণ, আদ্যাক্ষর, অহর্নিশি, এখানে 5টি শব্দ রয়েছে, খেয়াল করো। অদৃষ্ট বানান যদি তোমাদের পরীক্ষা আসে তাহলে তোমরা শুদ্ধ বানানটি কি লিখবা। এখন এখানে দেখো যে কি ভুলটা থাকতে পারে, তোমরা খেয়াল করো যেখানে একটি রিকার রয়েছে, আমরা জানি যে রি র তৎসম শব্দে রি র স এর পরে মূর্ধন্য স বসে, তাহলে আমাদের এখানে বানানটি কি ভুল রয়েছে, এখানে আমরা দন্তস লিখেছি, তাহলে এই বানানটিকে শুদ্ধ লিখবো কিভাবে আমরা অদৃষ্ট, তাহলে এখানে মূর্ধন্য স না হয়ে এটি কি হবে দন্তস হবে। এর পরের বানানটি দেখো অপাংক্তেয়, অপাংক্তেয় শব্দের মধ্যে আমরা কি করব অনুস্বর ব্যবহার করব না, অপাং এখানে কি করব অপাং অনুস্বর না দিয়ে ওর নিচে হসন্ত তারপরে কয়ত একার অন্তস্থ। অক্ষুণ্ণ এ বানানটি খেয়াল করি যেখানে কি ভুল থাকতে পারে, আমরা জানি যে ক্ষীয় যে যুক্ত বর্ণ রয়েছে এটি হচ্ছে ক্ষীয়টাকে আমরা কিভাবে ভাঙায় লিখি দেখো
ক যোগ মূর্ধন্য ষ। তাহলে মূর্ধন্য ষ আমরা জানি যে মূর্ধন্য ষ তৎসম শব্দে ব্যবহৃত হয় এবং মূর্ধন্য ষ এর পরে যে নটা থাকে এটি অবশ্যই মূর্ধন্য না ব্যবহৃত হবে। তাহলে বানানটিতে কি ভুল রয়েছে? এখানে আমি দন্তনা লিখেছি, কিন্তু এখানে দন্তনা হবে না, কি হবে? মূর্ধন্য না হবে। কেন হবে? ক ক্ষীয় সমান হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ, তৎসম শব্দে রি র স এর পরে মূর্ধন্য না বসবে। তাহলে সেই হিসাবে এটি তৎসম শব্দ। এখানের এই যে নটি রি র স এর পরে মূর্ধন্য না বসবে, সেই হিসাবে এই যে নটি এটি কি হবে? মূর্ধন্য না হবে। কিন্তু এখানে রয়েছে দন্তনা, এটি পরিবর্তিত করে আমরা এখানে মূর্ধন্য না লিখব। এরপর হচ্ছে আদ্যাক্ষর। আদ্যাক্ষর বানানটি ভুল, আমরা এটি কি লিখব? আদ্যক্ষর, আদি যোগ অক্ষর, আদ্যক্ষর। এখানে রয়েছে অহর নিশি, অহ মানে দিন, নিশি রাত, কিন্তু যখন এটা আমরা যুক্ত করব অহ যোগ নিশি, তখন কি হবে? শেষের যে রস্বইকার সেটি লোপ পেয়ে যাবে। তাহলে শুদ্ধ বানানটা কি হবে? অহর নিশ। এটিতে ভুল কি রয়েছে? ভুল রয়েছে অহর নিশি রয়েছে। শুদ্ধ হবে কি? অহর্নিশ। ঠিক একই নিয়মে অহরাত্রি, এখানে কি হবে? এ বানানটা কি হবে? অহরাত্র, রাত্রি আর হবে না, অহ যোগ রাত্র, অহরাত্র। এখানে দুটি শব্দ দেখো, এই শব্দগুলো আমরা প্রায় ব্যবহার করে থাকি, ইতিপূর্বে আর ইতিমধ্যে। ইতিপূর্বে, ইতিমধ্যে। ইতিপূর্বে এটি হচ্ছে ভুল, এটি শুদ্ধ রূপ হচ্ছে ইতঃপূর্বে, কিন্তু বানানটা কি হবে? রস্বই ত বিসর্গ পয় দীর্ঘ বয়রের একার, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ হবে ইতঃপূর্বে, কারণ বিসর্গর পরে যে বর্ণ থাকে সেটিকে দ্বিত্ব উচ্চারণ করতে হয়। তাহলে বিসর্গর পরে আমাদের কোনটা রয়েছে? প রয়েছে। বিসর্গর পরে যে বর্ণটা থাকবে সেটাকে আমরা দুইবার উচ্চারণ করব, সেই হিসাবে শব্দটাকে উচ্চারণ করব আমরা ইতঃপূর্বে, কিন্তু এর শুদ্ধ বানান হচ্ছে ই ত বিসর্গ পয় দীর্ঘ বয়রের একার, নট ইতিপূর্বে। আরেকটি শব্দ রয়েছে এখানে ইতিমধ্যে, এটিও প্রায়শই ভুলবশত অনেকে ব্যবহার করে থাকে ইতিপূর্বে, কিন্তু এই বানানটিও ভুল, এটি শুদ্ধ রূপ হচ্ছে ইতোমধ্যে। তাহলে দেখো এই দুটি খুবই কনফিউশন, পরীক্ষায় প্রায় এসে থাকে। ওটা হবে ইতঃপূর্বে আর এটা হবে ইতোমধ্যে। একটি সহজ বানান আমি লিখি, ইংরেজি। এটি প্রতিনিয়ত তোমাদের লিখতে হয়। ইংরেজি বানানে তোমরা প্রায়শই জয়ের দীর্ঘইকার দিয়ে থাকো, কিন্তু বাংলা বানানের যে নিয়ম তাতে রয়েছে ভাষা, জাতি, এসব বানানে কি হবে? রস্বইকার ব্যবহার করতে হবে। তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা কি করব? যেহেতু ইংরেজি একটি ভাষার নাম, তাহলে এখানে জয় দীর্ঘইকার না দিয়ে আমরা ইংরেজি বানানে রস্বইকার ব্যবহার করব। যেমন আরবি, জাপানি, ফরাসি, এই ভাষার যে ভাষা এবং জাতি, এসব বানানে আমরা কি করব? দীর্ঘইকার ব্যবহার না করে অবশ্যই রস্বইকার ব্যবহার করব। এরপর দেখো এসব শব্দ একমাত্র, একটি মাত্র। আমরা বাংলা ভাষা অনেক কিছু লিখতে গিয়ে দেখা যায় অনেক সময় একমাত্র বা একটি মাত্র এরকম আমাদের
এইসব শব্দ ব্যবহার করতে হয়। কিন্তু কোন শব্দে স্পেস হবে, কোনটা একত্রে লিখতে হবে আমাদের কনফিউশন হয়ে যায়। একের সঙ্গে দেখো যখন একমাত্র লেখি বা একটি মাত্র লেখি, যখন আমরা একটি মাত্র লিখবো তখন কি করব আমরা, তখন এই যে টি রয়েছে একের সঙ্গে যখন টি যুক্ত হবে এবং তারপরে যদি মাত্র শব্দ থাকে তখন সেখানে আমরা কোনো স্পেস দিব না। আর একমাত্র যখন লিখবো তখনও আমরা স্পেস দিব না। আমরা অংশ কনফিউশন হয়ে আলাদা আলাদা করে লিখে যাই, কারণ একমাত্র বা একটি মাত্র এখানে শব্দ রয়েছে দুইটি, এক মাত্র, কিন্তু শব্দ দুটোর দ্বারা আমাদের মূলত একটি জিনিসকে এখানে প্রকাশ করে, একটি কথাকে প্রকাশ করে। এজন্য শব্দ দুটো একত্রে যুক্ত হয়ে আমরা কি করব, একই শব্দ নিয়ে আসবো, এখানে আলাদা কোনো গ্যাপ হবে না। এখানে তিনটি শব্দ রয়েছে, ঐক্যতান, ঐক্যবদ্ধ, ঐক্যমত। তিনটি শব্দই আমাদের মধ্যে খুব কনফিউজ সৃষ্টি করে, ঐক্যবদ্ধ, ঐক্যমত, ঐক্যতান। এখন এখানে তোমরা কি করবা, যে কোন কোন শব্দ ঐক্যতান, এইখানে এই শব্দটিতে কি ভুল রয়েছে, এই শব্দটিতে ভুল রয়েছে, এখানে একটি জফলা বেশি রয়েছে। কারণ ঐক্য, ওই তান মানে কি সুর, ঐক্যতান শব্দ অর্থ হচ্ছে সমন্বিত সুর। এখানে কি হবে, শুদ্ধ বানানটা ঐক্যতান, এখানে কিন্তু ঐক্য হবে না, জফলাটা বাদ যাবে। ঐক্যতান শব্দ অর্থ হচ্ছে সমন্বিত সুর, এখানে জফলাটি বাহুল্য রয়েছে, এটি বাদ দিতে হবে। ঐক্যবদ্ধ, এখানে কি ভুল রয়েছে, এখানে একটি জফলা দিতে হবে, এখানে সেটি নেই। ঐক্য, ঐক্য মানে এখানে একতা বা একত্রে, ঐক্যবদ্ধ এখানে একত্রিত অর্থে বোঝায়। আর এখানে রয়েছে যে ভুলটি ঐক্যমত, এখানে জফলা রয়েছে, এখানে কি হবে, জফলাটা হবে না। তাহলে এই বানান তিনটি খুবই কনফিউজিং, তোমরা খেয়াল করো। ঐক্যবদ্ধ, যেটা ঐক্যবদ্ধ সেটা তোমরা জফলা ব্যবহার করবে, আর বাকি ঐক্যতান এখানে এটা হবে না, ঐক্যমততে এখানে জফলা হবে। তাহলে ঐক্যতান যেটা একত্রিত সুর, যেটা ওখানে জফলা যাবে না। ঐক্যবদ্ধ যেটা, ঐক্য মানে এখানে একতা সমষ্টিগত বোঝায়, এটা জফলা দিতে হবে। আর যেটা ঐক্যমত, ওটা ঐক্যমত হবে না, ঐক্যমত, এখানে কি হবে, কয়ের জফলাটি হবে না, তরের সঙ্গে জফলা হবে। এই বানানটি পরীক্ষায় প্রায় আসে, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানান কনফিউজিং একটি বানান। এটা শুদ্ধ বানানটা কি হবে, আকা ওতে ক্ষিউ আকার, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানে ওর সঙ্গে কি হবে। আবার অনেক সময় এই বানানটিও পরীক্ষায় আসে, কাঙ্ক্ষিত। যেহেতু আকাঙ্ক্ষা সঙ্গে কাঙ্ক্ষিত একই, আকাঙ্ক্ষা মানে কি ইচ্ছা, কাঙ্ক্ষিত সে সেটাকে কামনা করে এরকম। তাহলে এখানে কি হবে, কাঙ্ক্ষিত বানানে কয়াকারে কা, ও ক্ষিয়তে রশ্মি ত, কাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত। দুরাবস্থা, দেখো দুরাবস্থা। এখন এখানে বানানটিতে কি ভুল থাকতে পারে, এখানে দয় দীর্ঘকার রয়েছে। আমরা জানি যে দয় দীর্ঘকার কখন ব্যবহার করি, দয় রস্যকার কখন ব্যবহার করি, যখন দূরত্ব নির্দেশ করে, ডিস্টেন্স দূরত্ব নির্দেশ করে, তখন সেখানের দয়ে অবশ্যই দীর্ঘকার ব্যবহার করব। আর যখন দু শব্দ দিয়ে খারাপ বা কষ্ট নির্দেশ করে, সেখানে আমরা দয় রস্যকার ব্যবহার করব। তাহলে দুরবস্থা যে শব্দটি, এর যে মিনিংস, এ থেকে আমরা কি বুঝি, খারাপ অবস্থা।
তাহলে আমরা কিন্তু বলেছি যে খারাপ বা কষ্ট সেখানে রস্যকার ব্যবহার করব। তাহলে এখানে কি আছে, দীর্ঘকার হচ্ছে, এটা হবে না। আর দুরাবস্থা না, দুরবস্থা, দূর যোগ অবস্থা, দুরবস্থা। কিন্তু রস্যকার দীর্ঘকারের যে নিয়ম, সেখানে দীর্ঘকার দিয়ে দূরপাল্লা, দূরতিক্রম, এরকম দীর্ঘকার, এগুলো সব দূরত্ব বোঝালে দীর্ঘকার। কিন্তু দুর্গম, যেখানে গমন করা কষ্ট, দুর্গম বানানে তাহলে কি হবে, শুদ্ধ বানানে দয় রস্যকার হবে, দুর্গম। কিন্তু ব্যতিক্রম রয়েছে, সে বানানটি কি, একটি ব্যতিক্রম বানান, সেটি হচ্ছে দূষিত। আমি কিন্তু বলছি যে খারাপ বুঝালে সেখানে রস্যকার ব্যবহার করা হবে, কিন্তু দূষিত এর যে অর্থ, এখানে কিন্তু খারাপ অর্থকে বোঝায়, কিন্তু বানানটি ব্যতিক্রম, এটার অর্থ খারাপ নির্দেশ করলেও এখানে আমরা দীর্ঘকার ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সঙ্গে এতক্ষণ যে বানানগুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা এগুলো বাসায় ভালোভাবে দেখবে। পরবর্তী ক্লাসে আরও নতুন নতুন বানান নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।